আসসালামু আলাইকুম, মহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভাগ্য বদলের স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আজ। এ উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিতে দুপুরের পর মুন্সিগঞ্জের মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই বিকেলে সুধী সমাবেশে যোগ দেবার কথা রয়েছে তার। পদ্মা সেতু নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন দেশটির কর্মীরা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠান শেষে আজ বিকেলেই সড়কপথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময় সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। শনিবার দুপুরের পর ঢাকায় ফেরার কথা রয়েছে সরকার প্রধানের। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি মাওয়া প্রান্তে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, সুধী সমাবেশে প্রধানমন্ত্রী কখন পৌঁছবেন আর প্রস্তুতি কেমন দেখছেন এই সমাবেশের? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক 4টার সময় এই ভেন্যুতে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা সাধারণত বাংলাদেশে যেরকম দেখি যে কোনো একটি সরকারি প্রকল্প, বৃহৎ প্রকল্পগুলো যখন উদ্বোধন করা হয় তখন হয়তো এটি ঘটা করে উদ্বোধন করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু এক্ষেত্রে একটি ব্যতিক্রম এই প্রকল্প, যেটি মূল কাজটি কিন্তু পদ্মা সেতু যেটির যান চলাচল শুরু হয়েছিল 2022 সালের 26 জুন। 25 তারিখে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। পরবর্তী গত বছরই কিন্তু 2023 সালে এটি রেল চলাচলও শুরু হয়। তো কিন্তু এই পুরো প্রকল্পের কাজ কিন্তু আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে এই গত 30 জুন। তো সেই প্রকল্পের সমাপ্তি হিসেবে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এর আগে আমরা এটি তেমনটি আমার মনে পড়ে না যে এরকম কোনো প্রকল্পের ক্ষেত্রে হয়েছে যে প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ উপলক্ষে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এটির কারণ হয়তোবা এরকম যে বাংলাদেশের এই পদ্মা সেতু প্রকল্প, যেটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং চ্যালেঞ্জিং প্রকল্প ছিল, সেটি আর্থিক দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক এবং কারিগরি দিক থেকে হোক, সব দিক থেকেই 3টি দিক থেকেই চ্যালেঞ্জিং একটি প্রকল্প ছিল। যেই প্রকল্পটি সফলভাবে এই সরকারের নেতৃত্বে সেটি শেষ হলো। এজন্যই কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এবং আপনি জানেন যে এই পদ্মা সেতু প্রকল্পে প্রথমে বিশ্বব্যাংকের অর্থায়ন করেছিল, তারা নিশ্চিত করেছিল, কিন্তু তারপরে দুর্নীতির অভিযোগ তুলে তারা কিন্তু সেই প্রকল্পটি বাতিল করে দেয় 2012 সালে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 2015 সালের 12ই ডিসেম্বর এই প্রকল্পের বা পদ্মা সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। এবং তিনি এর আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে বৈদেশিক অর্থায়ন থাকুক বা না থাকুক, বাংলাদেশ তার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্প বাস্তবায়ন করবে। এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কিন্তু 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়। এবং আপনি জানেন যে এই পদ্মা সেতু চালুর ফলে কিন্তু দক্ষিণাঞ্চলের 21টি জেলার যে সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ বলেন, সব দিক থেকে কিন্তু বাংলাদেশের একটি বিশাল প্রভূত একটি উন্নতি হয়েছে। এবং দক্ষিণবঙ্গের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি বাস্তবায়িত হয়েছে। তো আমরা অপেক্ষা করছি, বিকেল 4টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, তখন আপনাদেরকে আমরা বাকিটুকু জানাতে পারবো। জানছিলাম পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের খবর। কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলের শিক্ষার্থী সার্জিস আলমকে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। তবে সাধারণ শিক্ষার্থীদের বাধার মুখে ও প্রশাসনের হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর তিনি হলে ফেরেন। কোটা বাতিলের দাবিতে শুক্রবার অনলাইনে গণসংযোগ, শনিবার সব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। বৃহস্পতিবার গভীর রাতে কোটা আন্দোলনের মূল সমন্বয়কদের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হল থেকে বের করে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে অমর 21 হলের সামনে জড়ো হন হাজারো শিক্ষার্থী।
কোনো কারণ ছাড়া হল থেকে বের করে দেবার অভিযোগ এনে প্রতিবাদ জানান তারা। তবে ভুক্তভোগী শিক্ষার্থী জানায় বিভ্রান্তকর তথ্য দিয়ে তাকে হল থেকে বের করার অপচেষ্টা করা হয়েছিল। হলের একাধিক ক্যান্ডিডেট বলেছে যে ছাত্রলীগের হাইকমান্ড থেকে এরকম নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোটা সংস্কার আন্দোলন 2024 হচ্ছে এটার সমন্বয়ক প্যানেলের একজন। ছাত্রলীগের হাইকমান্ডের কথা হচ্ছে যে আজকে তাদের সাথে তাদের কোনো কমিউনিকেশনই হয়নি। এরপরে ওই যে একাধিক ক্যান্ডিডেট তারা আমার সাথে দেখা করে বলে মানে মাফ চা বাতরে যে ভাই মানে আমরা এখানে একটা ওদের যে খেলাটা ছিল যে তারা আমাকে একটা মিস ইনফরমেশন দিয়ে যদি বের করতে পারে এই ক্রেডিটটা নিয়ে তারা পলিটিক্যালি একটা ফায়দা পাবে। বৃহস্পতিবার রাতে হল প্রশাসনের হস্তক্ষেপে নিজের কক্ষে ফিরে যান ওই শিক্ষার্থী। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শুক্রবার অনলাইনে গণসংযোগ, শনিবার আবারও সব বিশ্ববিদ্যালয় বিক্ষোভ এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের ঝাঁজ। গত 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়ে গেছে অন্তত 20 টাকা। রাজধানীতে 1 কেজি পেঁয়াজের দাম এখন 100 থেকে 110 টাকা। আড়তদাররা বলছেন দেশের বিভিন্ন স্থানে মোকামগুলোতেই পেঁয়াজের সরবরাহ ও মজুদ কমে গেছে, তাই দাম বাড়ছে। অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়েছে বেশি, তাই লোকসানের ভয়ে আমদানি কমিয়ে দিয়েছেন আমদানিকারকরা। হাসানুল শাওনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এবছর ফেব্রুয়ারি মাসে মৌসুমের শুরুতে ঢাকায় নতুন পেঁয়াজ বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা দরে। তবে কোরবানি ঈদের সময় বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল 80 থেকে 90 টাকা। হঠাৎই বাজারে আবার বাড়ছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে ফরিদপুর অঞ্চলের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর পাবনা অঞ্চলের পেঁয়াজের কেজি এখন 110 টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম বেশি, ভোক্তাদের তো একটু কষ্টই হচ্ছে। এই দ্রব্যমূল্যের এই অনুযায়ী তো আমাদের বেতন বাড়ে নাই। পেঁয়াজের দামটা তো আগে কম ছিল, এখন অতিরিক্ত বেড়ে গেছে। যারা স্বল্প আয়ের লোক তাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন ঢাকার আড়তগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী পেঁয়াজ, দামও বাড়তি। আমদানি কম, তাই একটু দাম বাড়ছে। লাভ করতেছে পাইকারি আলাদা, ওই যে দিন গেলে বাড়তেছে, ওরা মজুত করে রেখে ওরা পরের দিনের দামে মানে বিক্রি করতেছে। আড়তদাররা জানান পাবনা, রাজশাহী, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানের আড়তগুলোতে পেঁয়াজের সরবরাহই কমে গেছে। বিভিন্ন মোকাম থেকে আমদানিটা কম হইতেছে, এই কারণে দামটা বেশি হইতেছে। এভাবে চলতেছে। কারণ হচ্ছে গিয়া যখন এলসিটা বন্ধ ছিল তখন দেশি পেঁয়াজটা বেশি পরিমাণ খরচ হয়ে গেছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় 30 লাখ টন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর চেয়ে বেশি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হচ্ছে। তারপরেও একটা বড় অংশ নষ্ট হওয়াতে ঘাটতি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। পেঁয়াজের শর্ট বিদায় দেখা গেছে আস্তে আস্তে জানি বাজার বাইরে যেতেছে। আবার ইন্ডিয়ানে আসার কথা, ইন্ডিয়ানের বাজার বাড়তি, ওইটা হুন্না দেখা গেছে মনে করেন আরো বাড়তি। ঘাটতি পূরণে আমদানি করতে হয় পেঁয়াজ। সেক্ষেত্রে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভারত পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলেও 40% শুল্ক আরোপ করে। এছাড়া দেশটির অভ্যন্তরেও পেঁয়াজের দাম বাড়তি, তাই এখন ভারত থেকেও কম পরিমাণে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতীয় রপ্তানি ন্যাপের যে রেট $550, পাশাপাশি রপ্তানি যে শুল্ক 40% আরোপ করেছে। এই দুটি কারণেই এই পেঁয়াজের মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আর যদি এটা প্রত্যাহার না করে, এখনো ভারতের কিছু কিছু রাজ্যে বন্যা হচ্ছে, পেঁয়াজ উঠতেছে না, পেঁয়াজের সংকট তাদেরই তৈরি হবে। এই বাজার মূল্যটা ধীরে ধীরে বৃদ্ধি হবে। সব মিলে পেঁয়াজের সরবরাহে কিছুটা ঘাটতি দাঁড়াচ্ছে, যাতে সামনের দিনে পেঁয়াজের বাজারে অস্থিরতা বাড়তে পারে বলেও আশঙ্কা ব্যবসায়ীদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আবারও 200 টাকা ছাড়ালো কাঁচা মরিচের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। উত্তাপ ছড়াচ্ছে সবজি, 50 টাকার নিচে নেই সবজি। ঊর্ধ্বমুখী মাছের বাজারও। মেসবাহ হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে বেড়েই চলছে কাঁচা মরিচের ঝাঁজ। 3 কেজি চালের দামে মিলছে 1 কেজি কাঁচা মরিচ।
মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা পর্যন্ত। বাড়তি দামের বাজারে এসে এই দিনমজুরের স্ত্রী তাই তো দাম দর না করেই 20 টাকার কাঁচামরিচ আর 30 টাকার মূলা শাক কিনেই ছুটছেন বাড়িতে। কেজি জিজ্ঞেস করিনি, কাঁচামরিচের দাম বেশি লেগে 20 টাকা নিচ্ছি। কয়দিন? 2 দিন যাইব। বিক্রেতারা বলছেন টানা বর্ষার কারণে সরবরাহ কম, যার কারণে বাড়ছে দাম। বৃষ্টি কমে গেলে মরিচ বেশি আইলে দাম কমবে, যদি মরিচ বাজার বেশি থাকে দাম তো কমবেই। নিরুপায় ভোক্তারা যেন জিম্মি। একটা সংসারে 3 বেলা যারা ছোটখাটো 1 কেজি কাঁচামরিচের দাম দিয়ে তারা সারাদিন এমনি চলতে পারে। আগে তো কত 60 টাকা 70 টাকা বা 80 টাকা, 60 থেকে 80, এখন 200 টাকা কেজি, ডাবল সেঞ্চুরি। শাকসবজির বাজারও ঊর্ধ্বমুখী। পুঁইশাকের আটি বিক্রি হচ্ছে 30 টাকা। সবজিতেও নেই স্বস্তি। কাঁচা বাজার অবস্থা খুবই ঊর্ধ্বগামী। যেগুলো ছিল 30 টাকা সেগুলো 50 টাকা, যেটা 50 টাকা ছিল সেটা 120 টাকা। এই অবস্থার মধ্যে আমরা দিনানিপাত করতেছি। বাজার করতে গেলে কান্না আসে, বাজার করতে গেলে কান আসে, গলার পানি শুকিয়ে যায়। যে কি একটা অবস্থা, যে দাম 500-1000 টাকায় বাজার করলে কিছু হয় না, কিন্তু ডেলি তো আর 1000 টাকা ইনকাম নেই। আষাঢ় শ্রাবণ 2 মাস বৃষ্টি তো এই দাম বেশি। মনে করেন যেমন সিজনকে আমরা কিনে আনছি হলো 60 টাকা, আমরা 70 টাকা বেচতে আসছি। এবার আমাদের কিনে হলো 40 টাকা, আমরা 50 টাকা বিক্রি করি, আমাদের 5 টাকা লাভ দিকে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, ডিম ও গরুর মাংস। তবে আরও কিছুটা বেড়েছে মাছের দাম। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে রেল করিডোর দেওয়া হয়েছে অভিযোগ করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলে অস্ত্র ও সৈন্য নাকি পণ্য যাবে তা মানুষ জানে না। জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, নতজানতার কারণে ভারত যা যা চেয়েছে সরকার সবকিছুই দিয়েছে, কিন্তু বিনিময়ে পানির ন্যায্য হিস্সা আদায় কিংবা সীমান্ত হত্যা বন্ধের বিষয়গুলো সুরাহা করেনি। জনগণের ভোট ছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় চেপে বসে বেনজির মতিউরদের মতো দুর্নীতিবাজদের লালন করেছে নিজেদের ক্ষমতা টেকাতে। শিক্ষার্থীদের কোটা বাতিল আন্দোলনের প্রতি সমর্থন জানায় গণতন্ত্র মঞ্চ। যেটাতে রেল করিডোর দেওয়া হলো সেটা একটা বিরাট ঝুঁকির তৈরি করলো। কোন দিন এই ট্রেন সম্পর্কে অভিযোগ করবে, ট্রেনের মাল সম্পর্কে অভিযোগ করবে চীন, পাশাপাশি যারা বিদ্রোহী আছে 7টা দেশ রাজ্যের মধ্যে তারা বিদ্রোহ করবে। কোনোদিন যদি বাংলাদেশের মধ্যে এই ব্যাপারে একটা হট্টগোল তৈরি হয়, আমাদের নিজেদের সিকিউরিটি আরো বেশি বিভ্রান্ত হবে, আরো বেশি কষ্টের মধ্যে পড়বে। জেনারেল আজিজ, বেনজির, মতিউর, এই সমস্ত রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা যারা এই শেখ হাসিনা সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য 20 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা নির্ধারণের সঠিক কারণ জানেন না কেউ। ইজারাদার বলছেন, আগের তুলনায় শুক্রবার ছুটির দিনে কমেছে দর্শনার্থীর সংখ্যা। আবার যারা এসেছেন তারাও বলছেন, সেবার মান এখনো নিচের দিকেই। 5 গুণ দাম বাড়া অযৌক্তিক বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রীও। আর এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই বলছেন নগর পরিকল্পনাবিদদের কেউ কেউ। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর বুকে সবুজের সমারোহ। 208 একর জায়গায় প্রায় 800 প্রজাতির গাছের ছায়ায় প্রশান্তির নিঃশ্বাস পান মানুষ। ইট পাথরের ঢাকায় এক টুকরো সবুজ দেখতেও এখন গুনতে হবে 100 টাকা। 20 টাকা থেকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য 100 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে নিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবাক করেছে মন্ত্রীকেও। এক লাফে আপনি 20 থেকে 100 চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। দর্শনীয় স্থানটিতে প্রবেশ মূল্য বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন মূলত শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। সাপ্তাহিক ছুটির দিনেও তাই তেমন ভিড় নেই বোটানিক্যাল গার্ডেনে। দখল দূষণের এ ঢাকায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা হাতে গোনা 2-1টি, যার মধ্যে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন অন্যতম। তবে এর প্রবেশ মূল্য 20 টাকা থেকে 5 গুণ বাড়িয়ে 100 টাকা করায় ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থীরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা পুনর্বিবেচনা করার দাবি করছেন। একবার অযৌক্তিক, ভিতরে আগে যা ছিল তাই, এমন তো না যে ইনভেস্ট করছে এই জন্য বাড়াইছে, তাও কিন্তু না।
না, এটা তো কোনো যুক্তির ভিত্তি পড়ে না, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি একটু অবসর সময় থাকলে। এখন তো করতে 100 টাকা অতিরিক্ত হয়ে গেছে আমাদের, আমরা তো স্টুডেন্ট মানুষ। ইজারাদাররাও বলছেন এমন সিদ্ধান্তে তাদের উপরেও চাপ বেড়েছে। আমাদের তো এখানে হাত নাই, সরকার রেভিনিউর ব্যাপার, কিছু লোক কম আসবে, আমরা ওইটা বুঝে টেন্ডারটা নিচ্ছি। সরকারি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন নগরবিদরা। তারা বলছেন রাজস্ব আহরণের ক্ষেত্র হতে পারে না বোটানিক্যাল গার্ডেন। আমি প্রথমে হতবাকই হয়েছি, বিশেষ করে এই পার্ক, প্লেগ্রাউন্ড এগুলো কোনোভাবেই রাজস্ব আদায়ের কোনো ক্ষেত্র হতে পারে না। এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে 5টা ইকো পার্ক এবং উদ্যানের টাকা বাড়ানো হলো, এই ধরনের সিদ্ধান্ত আসলে কোন উর্বর মস্তিষ্ক থেকে আসে সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন। নগরীর অন্যতম ফুসফুস হিসেবে পরিচিত এই উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত সমন্বয়ের দাবিও জানান তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। সংবাদ আর বিনোদন নয়, দেশের কল্যাণে এনটিভিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন জেলায় এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে জমকালো আয়োজনে পালিত হলো এনটিভির 22 বছর পদার্পণের অনুষ্ঠান। রাজশাহী এনটিভির কার্যালয়ে কেক কাটা আলোচনা সভায় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির প্রশংসা করেন। খুলনায় বর্ণিল আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। লেখক, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এনটিভি কারো মুখপাত্র নয়, সংবাদে বস্তুনিষ্ঠতা ধরে রেখেছে, যা গণমাধ্যমের জন্য অনুকরণীয়। এনটিভিকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের সাথে সুন্দর করে আগামী কালে সুন্দর করে এগিয়ে যাক। এবং আমার এনটিভি দেখতে অনেক ভালো লাগে। এনটিভি অনেক ভালো লাগে, আমার এনটিভি সবসময় ভালো। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ময়মনসিংহে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। নাটোর প্রেস ক্লাবে এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। গাজীপুরে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক। জমকালো আয়োজন না করে মাদ্রাসা ও এতিমখানায় কোরআন তেলাওয়াত ও আরবি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। ফরিদপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পরে এনটিভির চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে মোংলায় কেক কাটা আলোচনা শেষে র্যালি বের হয়। বক্তারা এনটিভির সাফল্য কামনা করেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাও এবারিত মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া পয়সা দেন, কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিনলেই কিনলি। তুই কি আর হোলারে বিয়ে দি হোর বাড়ি দাঁড়াইছ না জেল খানা ঢুকাইছস?
না আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না কিনলে আরে তোর কথা বলতে বলতে মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না আব্বা আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হারলে কলজে হাঁড়ি পড়ে যাইও ভাই ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায় কেমনে শান্তিতে থাকুন যায় বাইসের কোনো দিন এমনি তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোভে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।